31 মে 1911 সালে এই টাইটানিক জাহাজটি বানানোর কাজ শুরু করে দেওয়া হয়েছিল। 1912 সালে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক শহরের যাত্রায় 2240 জন যাত্রী এবং ক্রু মেম্বার নিয়ে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করেছিল। কিন্তু ঘটনার 5 দিন পর 15 এপ্রিল 1912 সালে টাইটানিক আটলান্টিক মহাসাগরের একটি আইসবার্গের সাথে সংঘর্ষ হয়ে ঘটনার 1 ঘন্টা পর 2:20 আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে যায়। 2240 জন যাত্রী এবং ক্রু মেম্বারের মধ্যে 1500 এর বেশি ক্রু মেম্বার এই যাত্রায় প্রাণ হারিয়েছিল। তো চলো দেখে আসা যাক 1997 সালে জেমস ক্যামেরনের নির্মিত টাইটানিক মুভিটি। মুভি শুরুতে আমরা কিছু গুপ্তচর সন্ধানকারীকে দেখতে পাই, যারা এই আটলান্টিক মহাসাগরে অনেক রিসার্চ করার পর টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তারা সন্ধান পেয়েছিল টাইটানিকের ভেতরে এমন একটা ডায়মন্ড রয়েছে যার নাম হচ্ছে হার্ট অফ দ্য ওশান। এই ডায়মন্ডটি বর্তমান পৃথিবীতে বাকি ডায়মন্ডের থেকে অনেক বেশি মূল্যবান। তারা সেই ডায়মন্ডকে খোঁজার জন্য টাইটানিকের ভিতরে একটি মিনি সাবমেরিন লঞ্চ করে দেয়। মিনি সাবমেরিন দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটি লকার খুঁজে পায় তারা। 84 বছর ধরে এই টাইটানিকের ভেতরে ধ্বংসাবশেষ হিসাবে পড়েছিল। তারা অনেক খুশি ছিল, কারণ এই লকারের ভেতরে হয়তো সেই হার্ট অফ দ্য ওশান রয়েছে। তাই ভেবে সেই লকারটি খোলার চেষ্টা করে। সেই লকারটি খোলা হলে ভেতর থেকে একটি ফাইল এবং কিছু টাকা খুঁজে পায়। কিন্তু তারা হীরা না পেলেও এই ফাইলটির ভেতরে থেকে একটি মেয়ের ছবি খুঁজে পায়। আর এই ছবিতে দেখানো হয়েছিল সেই মেয়েটির গলায় সেই হার্ট অফ দ্য ওশান অর্থাৎ সেই ডায়মন্ডটি পরিহিত অবস্থায়, যেটা টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে ছিল, অর্থাৎ 14 এপ্রিল 1912 সাল। এই খবরটি একটু পরে পুরো নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে যায়। তারপর আমাদের একজন বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। এই বৃদ্ধ মহিলার নাম হচ্ছে রোজ ডওসন। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই, এই হচ্ছে সেই 84 বছর আগের সেই রোজ ডওসন। রোজ নিউজ চ্যানেলে তার 84 বছর আগের ছবি দেখতে পায় এবং সেই গুপ্তচর সন্ধানকারী মিস্টার ব্রকলির সাথে যোগাযোগ করে। মিস্টার ব্রকলিকে বলে, আপনি যেই ছবিতে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি হচ্ছে আমি। এই খবর শোনার পর মিস্টার ব্রক সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ রোজকে নিয়ে তাদের শিপে চলে আসে। রোজ তার সামনে 84 বছর আগে ছবিটা দেখে সে যেন আবার নিজের আগের জীবনে ফিরে গিয়েছিল। রোজ বলে, আপনারা কি সেই টাইটানিক ডুবে যাওয়ার লোমহর্ষক ঘটনাটি শুনতে চান? তারা অনেক আগ্রহের সাথে বলে, হ্যাঁ অবশ্যই। তখন সময়টা ছিল 10 এপ্রিল 1912 সাল। সবাই অনেক আবেগে আকুল হয়ে পড়েছিল একটি টাইটানিকের টিকিটের জন্য। আমরা সেইখানে রোজকে দেখতে পাই, যে কিনা দেখতে একজন রানীর মতো ছিল। তার সাথে ছিল মিস্টার ক্যালি। মিস্টার ক্যালি ছিল অনেক ধনী মানুষ। অন্যদিকে আমরা জ্যাক ডওসনকে দেখতে পাই। তারা একটি জায়গায় টাইটানিকের টিকিটের জন্য বাজি খেলছিল এবং ভাগ্যক্রমে তারা সেই টাইটানিকের টিকিট জিতে যায়। আর যারা হেরেছিল তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। জ্যাক টাইটানিকের টিকিট জিতে তারা অনেক খুশি ছিল, কিন্তু আফসোস টাইটানিক জাহাজ ছেড়ে দেওয়ার আর মাত্র 5 মিনিট ছিল। আর জ্যাকরা দৌড়ে গিয়ে সেই সময়ের মধ্যে টাইটানিকে উঠে পড়ে। সবাই যাওয়ার আগে তাদের পরিবারকে বিদায় জানায়। সেই দৃশ্যটা দেখতে যেমন সুন্দর ছিল, মুভি শেষে সেরকমই কষ্ট দিতে চলেছে। টাইটানিক ছেড়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সেই সময় টাইটানিক জাহাজটি ছিল মানুষের স্বপ্নের মতো। যাই হোক, তারা নিজেদের কেবিনে উঠে পড়ে। জাহাজের ক্যাপ্টেন আদেশ দেয় টাইটানিককে তার উচ্চ গতিতে উঠানোর জন্য, অর্থাৎ মানুষ যাতে টাইটানিকে ওঠার আসল মজাটা বুঝতে পারে। কারণ টাইটানিক এত বড় একটি জাহাজ ছিল যে তার জন্য একটি সাগরেরই প্রয়োজন, আর সাগরটা ছিল টাইটানিকের রানওয়ে। টাইটানিকের টপ স্পিড উঠানো হয়, যেটা ছিল 21 নট মাইল। টাইটানিক জাহাজের সাথে ডলফিন মাছগুলো যেন তাদের আপন মনে আটলান্টিকের মাঝে প্রাণ খুলে পেয়েছিল। সেই দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। একজন লোক তার মেয়েকে টাইটানিক সম্পর্কে বিভিন্ন তথ্য বলছিল, আর অন্যদিকে বসে বসে জ্যাক তাদের চিত্র অঙ্কন করছিল। জ্যাক আসলে একজন আর্টিস্ট। তখনই ছবি আঁকতে আঁকতে তার চোখ পড়ে রোজের দিকে। জ্যাকের বন্ধু বলে, তুমি তাকে ভুলে যাও, কারণ তাকে পাওয়া যেমন বাতাসকে একটি ক্যাপসুলে বন্দি করা একই কথা। কিন্তু জ্যাক যেন তার বন্ধুর কোনো কথাই শুনছিল না, এক নজরে শুধু রোজকেই দেখছিল। রোজরা ছিল সেই সময় অনেক ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তারা থার্ড ক্লাসের মানুষদের সাথে নিয়মাবলীভাবে চলাফেরা করতে পারত না। তাদের জন্য যেমন আলাদা রুম, আলাদা ব্যবস্থা এবং আলাদা নিয়মাবলী ছিল, কিন্তু নিম্নবিত্তরা ছিল পুরোই আলাদা। রোজ কখনোই চাইতো না এই বিলাসিতা জীবনযাপন উপভোগ করতে।
কারণ এই বিলাসিতা জীবন ছিল এটি জেলখানায় বন্দি থাকার মতো। তাই রোজ একসময় তাই জেলখানায় বন্দি থাকার জীবন থেকে ডিপ্রেশন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখনই সেইখানে জ্যাক চলে আসে। জ্যাক বলে, তুমি যদি তোমার হাতটা দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। এতে রোজ কিছুই বলে না। জ্যাক বলে, তুমি যদি টাইটানিক থেকে লাফ দাও তাহলে আমাকে তোমার সাথে লাফ দিতে হবে। রোজ তার এই আজব আজব কথা শুনে জ্যাককে পাগল মনে করতে থাকে। জ্যাক আবারও বলে, তুমি যদি টাইটানিক থেকে লাফ দাও তাহলে অনেক উচ্চতার কারণে তুমি হয়তো মারা পড়বে, আর তাও যদি তুমি বেঁচে যাও তাহলে আটলান্টিকের হিমশীতল ঠান্ডা পানি তোমাকে একদম বরফ বানিয়ে দেবে। জ্যাকের এরকম কথা শুনে রোজ ঘাবড়ে যায় এবং অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে না। তাই সেইখান থেকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায়। সে রেলিং থেকে একদম ঝুলেছিল, সে একটু হলে নিচেই পড়ে যেত, কিন্তু জ্যাক তাকে ধরে ফেলে আর জ্যাক তাকে বাঁচিয়ে নেয়। জ্যাক তাকে বাঁচানোর পর জ্যাক তার উপর পড়েছিল, এতে করে সেইখানকার পুলিশরা তাকে এরকম দুশ্চরিত্রা ভেবে অ্যারেস্ট করে ফেলে। কিন্তু রোজ ক্যালকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি সেইখানে রেলিংয়ের উপর উঠে জাহাজের বিশাল প্রপেলার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই আমার পা পিছলে যায় এবং আমি নিচেই পড়ে যাচ্ছিলাম, কিন্তু জ্যাক এসে আমাকে বাঁচিয়ে নেয়। রোজের মুখে এরকম কথা শুনে তারা জ্যাককে মাফ করে দেয় এবং ক্যাল রোজকে বাঁচানোর উপহার স্বরূপ জ্যাককে 20 টাকা দিতে চায়। তখন রোজ বলে, তোমার ভালোবাসার মানুষটি কি তোমার কাছে এতই সস্তা? এই কথা শুনে ক্যাল রোজকে তার আগামীকালের রাতের ডিনারের অফার দেয় এবং বলে, জ্যাক তুমি অবশ্যই আসবে। জ্যাক উত্তরে হ্যাঁ বলে। আসলে ব্যাপারটা একটু জ্যাকের কাছে অন্য টাইপের ছিল, কারণ জ্যাকরা ছিল 3rd ক্লাসের লোক আর যে কিনা 1st ক্লাসের লোকেদের সাথে ডিনার করবে, এটা জ্যাকের কাছে অনেক বড় একটি পাওনা ছিল। যাই হোক, ক্যাল সেই দিন রাতে রোজকে একটি পুরস্কার দেয়, যেটা ছিল সেই হার্ট অফ দ্য ওশান, অর্থাৎ পৃথিবীর সব থেকে দামি সেই হীরাটি। পরদিন রোজ জ্যাকের সাথে দেখা করে, আগামীকাল রাতের তাকে বাঁচানোর ঘটনার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে থাকা সেই নোট ডায়েরিটি দেখে বুঝতে পারে জ্যাক একজন আর্টিস্ট, সে ছবি অঙ্কন করে। জ্যাক অনেকগুলো মডেলের ছবি অঙ্কন করেছিল, সেই আঁকা ছবিগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। রোজ বলে, আমি তোমার মতো কেন হতে পারি না, কেননা আমরা এক বন্দি জীবনে বসবাস করি। বিলাসিতা মানে যে শুধু সুখ তাই নয়, আমার কাছে বিলাসিতা মানে একটি জেলখানায় বন্দি থাকার মতো। এবং জ্যাককে বলে, আমি তোমার মতো জীবন উপভোগ করতে চাই। কথা বলতে বলতে তারা একে অপরের সাথে অনেক ফ্রি হয়ে যায় এবং থুতু ফেলার প্রতিযোগিতা শুরু করে ফেলে। কিন্তু তাদের এরকম আজব কাহিনী রোজের মা দেখে ফেলে। তাদের এই আজব টাইপের অঙ্গভঙ্গি দেখে তার মা অবাক হয়ে যায়। রোজ বলে, কাল রাতে আমাকে এই ছেলেটি বাঁচিয়েছিল এবং জ্যাকের সম্বন্ধে নানা কথা বলতে থাকে। তখনই তাদের অ্যালার্ম বাজে, অর্থাৎ যারা 1st ক্লাসে রয়েছে তাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে। সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পাই। এই মহিলাটির নাম হচ্ছে মিসেস ব্রোন্স। মিসেস ব্রোন্স একসময় অনেক গরিব ছিল, সে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় এবং মিসেস ব্রোন্স জানতো এই অবস্থায় তাদের সাথে জ্যাক যদি ডিনার করতে চায় তাহলে জ্যাকের অনেক অপমানিত হতে হবে। তাই মিসেস ব্রোন্স জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তার ছেলের একটি পোশাক পরিয়ে দেয়। মিসেস ব্রোন্সের ছেলেও ছিল একই জ্যাকের মতোই। জ্যাককে কোট এবং পোশাক পরে তাকে একদম রাজকুমারের মতো লাগছিল। সেইখানে গিয়ে জ্যাক ধনী লোকেদের আচরণ দেখতে থাকে এবং তাদের মতোই করার চেষ্টা করে। সেখানে রোজ চলে আসে। রোজকে দেখতে একদম রাজকুমারের মতো লাগছিল। তারা সেইখান থেকে ডিনার টেবিলে বসে পড়ে। জ্যাক তার সামনে কাঁটা চামচ এবং একটি ছুরি দেখে ভাবতে থাকে এই ধনী লোকেরা এই সব দিয়ে কিভাবে খাবার খায়। আর এদিকে ক্যাল জ্যাককে অনেক অপমান অপদস্থ করতে থাকে। অপমান করলেও জ্যাকও কোনো অংশে কম ছিল না। সে তাদের প্রত্যেকটি কথার সঠিক জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয় এবং তারই কথার মধ্যে একটি কথা ছিল, হ্যাঁ আমি 3rd ক্লাসের লোক, কখনো আমি একটি ব্রিজের নিচে রাত কাটিয়েছি বা আর কোনো রাস্তায় পড়ে থেকে। আর আজকে মহান আল্লাহ তাআলার কি অশেষ রূপ দেখুন, আমি পৃথিবীর সব থেকে বিলাসবহুল জাহাজ, তাও আবার 3rd ক্লাসের মানুষ হয়ে 1st ক্লাসের ধনীদের সাথে একই টেবিলে বসে শ্যাম্পেন খাচ্ছি। তাই বলে জীবনটা আল্লাহর একটা নিয়ামত শুধু, আমাদের জীবনের প্রত্যেকটি সময় হাসি খুশি ভাবে কাটানো উচিত। জ্যাকের কথা শুনে তাদের মুখ যেন একদম বন্ধ হয়েছিল। তাদের রাতের ডিনার শেষ হয়ে যায়। সেইখান থেকে জ্যাক চলে আসে, কিন্তু যাওয়ার আগে রোজের হাতে একটি চিঠি লিখে দেয়, যেই চিঠিতে একটি ঠিকানা লেখা ছিল। রোজ সেই ঠিকানায় জ্যাকের সাথে দেখা করে এবং জ্যাক তাকে একটি জায়গায় নিয়ে যায়
যেখানে শুধুমাত্র থার্ড ক্লাসের লোকেরাই ছিল। জ্যাক আসলে রোজকে কিভাবে জীবন উপভোগ করতে হয় তা শেখানোর চেষ্টা করছিল। তার একটি বাস্তব প্রমাণ দেখাতে সেইখানে রোজ ও তারা অনেক মজা করছিল, আনন্দ ফুর্তি করছিল, যেন মনেই হচ্ছিল না রোজ ডওসন একটি ফার্স্ট ক্লাসের অর্থাৎ ধনী পরিবারের মেয়ে। কিন্তু তাদের এইসব বিষয় ক্যাল জানতে পেরে যায় এবং রোজের সাথে অনেক রাগারাগি করে। পরদিন জ্যাক রোজের সাথে দেখা করতে আসে, কিন্তু ক্যালের চামচা মিস্টার জস তাকে অপমান করে সেইখান থেকে বের করে দেয়। কিন্তু জ্যাক তারপরেও শান্ত হচ্ছিল না। একজনের কোট চুরি করে ফার্স্ট ক্লাসের অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেইখানে গিয়ে রোজের সাথে দেখা করে তার ভালোবাসার কথাটি প্রকাশ করে দেয়। কিন্তু রোজ তার কথা শুনে কিছুই বলে না আর সেইখান থেকে চলে যায়। জ্যাক টাইটানিক জাহাজের সামনে এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর দৃশ্যগুলো দেখছিল। তখনই সেখানে রোজ চলে আসে এবং জ্যাকের কথা সবগুলো উপলব্ধি করতে পারে। জ্যাক বলে, একদম স্থির হয়ে যাও এবং তোমার দু চোখ বন্ধ করো। এবং জ্যাক রোজকে টাইটানিকের সামনের মাথায় রেলিং এর উপর দাঁড় করায় এবং দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে তার চোখ খুলতে বলে। রোজ তার চোখের সামনে এরকম দৃশ্য দেখে অনেক খুশি হয় এবং নিজের ভিতর উপলব্ধি করতে পারে দু হাত ছড়িয়ে দিয়ে একটি পাখির মতো নিজের জীবন উপভোগ করা যায় এবং এই সুন্দর দৃশ্যের মাধ্যমে তারা একে অপরকে প্রথমবারের মতো কিস করে। অন্যদিকে সিন চেঞ্জ হয়। তারা সকলে ওল্ড লেডি অর্থাৎ রোজের এই বাস্তব গল্প শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। টাইটানিক ডুবে যাওয়ার মাত্র আর 6 ঘন্টা বাকি ছিল। সন্ধ্যা পেরিয়ে সেই ভয়ঙ্কর রাতের দিকে অগ্রসর হয়, কিন্তু টাইটানিকে থাকা সেই 2240 জন যাত্রী তারা যেন জানেই না যে আটলান্টিক মহাসাগরের তলদেশে তাদের জীবন বিলিয়ে দিতে হবে। তারা শুধু আপন মনে তাদের টাইটানিক এই যাত্রাটিকে উপভোগ করছিল। যাই হোক, রোজ জ্যাককে তার ঘরে নিয়ে আসে এবং সেই হার্ট অব দ্য ওশান সেই দামি হীরাটা দেখায়। রোজ বলে, তুমি আমার ছবি অঙ্কন করে দিতে পারবে শুধু এই ডায়মন্ড পরিহিত অবস্থায়। অর্থাৎ রোজ এইখানে জ্যাককে জানায় নেকেড হয়ে তার একটি ছবি এঁকে দিতে হবে। জ্যাক তার কথা শুনে এবং মনোযোগ দিয়ে তার একটি ছবি অঙ্কন করে এবং সেই ছবিটা ছিলই আমরা গল্পের প্রথমে যেই 84 বছর আগে ছবিটা পেয়েছিলাম সেই একই ছবি, যেখানে আজকের ডেটটাও লেখা ছিল 14 এপ্রিল 1912 সাল এবং তারা সেই শেষ ছবির ফাইলটি লকারে রেখে দেয়। অন্যদিকে ক্যাল এই খবর জানতে পারে এবং রোজ ও জ্যাককে ধরার জন্য তাদের পিছনে মিস্টার জসকে লাগিয়ে দেয়। তারা মিস্টার জসের হাত থেকে পালিয়ে একটি ইঞ্জিন রুমে চলে আসে আর সেইখান থেকে একটি জায়গায় চলে যায় যেখানে জাহাজের সকল জিনিসপত্র রাখা হয়েছিল। আর সেইখানে একটি বিলাসবহুল গাড়িতে ভেতরে ঢুকে তারা প্রথমবারের মতো ইন্টিমেট হয়। তার একটু পরে মিস্টার জসের লোকেরা সেইখানে এলে তাদেরকে খুঁজে পায় না। সিন চলে আসে অন্য জায়গায়। টাইটানিকে থাকা সেই সুরক্ষা কর্মীরা এই সামনে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে এক বরফের দৃশ্য সামনে ভেসে ওঠে। সেই বরফের টুকরোটা ছিল একদম পাহাড়ের মতো এবং সেই বরফটাকে দেখে তারা তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেনকে খবর দেয়। এই খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে জাহাজের প্রোপেলার বাম দিকে ঘোরাতে শুরু করে, কিন্তু দেখতে দেখতে সেই সময় অনেক দেরি হয়ে গিয়েছিল। টাইটানিক সেই বরফের পাহাড়টির সাথে ধাক্কা লাগে এবং জাহাজের নিচের অংশে অনেক বড় ক্ষত হয়। জাহাজের সেই লোহার শেলগুলো ফুটো হয়ে যায় এবং তার ভেতর থেকে আটলান্টিকের হিমশীতল পানি টাইটানিকের ভেতরে চলে আসতে থাকে। এদিকে ইঞ্জিন রুমে থাকা সকল লকার গেট বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন রুমে থাকা কিছু কর্মকর্তারা বের হতে পারলেও সেইখানে বন্দী থাকা অনেক কর্মকর্তারা সেইখানে আটকা পড়ে যায়। অন্যদিকে ক্যাল, রোজ এবং জ্যাককে ডেকে আনা হয়। কৌশলে জ্যাকের পকেটে সেই হীরাটি ঢুকিয়ে দেয় এবং জ্যাককে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে ফেলে এবং রোজও জ্যাককে অবিশ্বাস করতে থাকে, ভাবতে থাকে জ্যাক হয়তো এই হীরাটা চুরি করেছে। সেই বরফের সাথে ধাক্কা খাওয়ার পর ক্যাপ্টেন অনেক চিন্তায় পড়ে যায় এবং ক্যাপ্টেন জানতো এই টাইটানিক জাহাজটি মহাসাগরের তলদেশে ডুবতে চলেছে। পরিস্থিতি এমন ছিল যে লাইফ বোটগুলো নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড্রুস। তিনি হচ্ছেন এই টাইটানিক জাহাজের মডেল তৈরি করেছিল এবং এই টাইটানিক জাহাজটি বানিয়েছিল। মিস্টার অ্যান্ড্রুস রোজকে জানায় আর 1 ঘন্টার মধ্যে পানির নিচে ডুবতে চলেছে এই টাইটানিক, তাই তাদেরকে সতর্ক হতে বলে। সবাইকে লাইফ জ্যাকেট পরানোর ব্যবস্থা করা হয়। নিচের কেবিনে থাকা থার্ড ক্লাসের লোকেদের ওপরে আসতে দেওয়া হচ্ছিল না, কারণ সেখানে বলা ছিল ফার্স্ট ক্লাসের লোকেরা আগে বেরিয়ে যাবার পর তারপর থার্ড ক্লাসের লোকেরা বেরিয়ে যাবে। অন্যদিকে জ্যাককে টাইটানিকের একদম নিচের কেবিনে আটকে রাখা হয়েছিল। ফার্স্ট ক্লাসের লোকেরা অর্থাৎ রোজের মা এবং মিস ব্রোন্স তারা সবাই বোটে উঠে পড়ে, কিন্তু রোজ তার মায়ের সাথে যেতে চায় না এবং তার মনে হচ্ছিল জ্যাক হয়তো অনেক বিপদে রয়েছে। তাই রোজ চলে যায় জ্যাককে বাঁচানোর জন্য। ক্যাল তাকে আটকানোর চেষ্টা করলে তার মুখে একটি
থুথু মেরে সেইখান থেকে চলে যায়। রোজ চলে যায় মিস্টার অ্যান্ড্রুজের সাথে দেখা করতে এবং বলে এই জাহাজে সকল অপরাধীদেরকে কোথায় আটকে রাখা হয়। মিস্টার অ্যান্ড্রুজ তাকে বলে টাইটানিকের একদম নিচের কেবিনে একটি জায়গা আছে, সেইখানে সকল অপরাধীদেরকে আটকে রাখা হয়। রোজ মিস্টার অ্যান্ড্রুজের কথা অনুযায়ী জ্যাককে খুঁজে বের করতে সক্ষম হয়, তো তার হাতটি একটি লকার দিয়ে আটকানো ছিল, তাই তাকে বাঁচানোর জন্য একটি চাবি প্রয়োজন। কিন্তু সেই চাবিটা ছিল মিস্টার জসের কাছে। তাই রোজ অন্য কোনো উপায় না পেয়ে বাইরে চলে যায় কোনো মানুষের সন্ধানে কিংবা কোনো ব্যবস্থা করার জন্য। কিন্তু মানুষ যেন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য বেশি মরিয়া হয়ে উঠেছিল। রোজ কোনো উপায় না পেয়ে সামনে একটি অস্ত্র দেখতে পায় এবং সেই অস্ত্রটি নিয়ে জ্যাকের কেবিনে চলে যায়। কিন্তু ইতিমধ্যে সেইখানে আশপাশটা পানিতে ভরে গিয়েছিল, কিন্তু অনেক কষ্ট করে হলেও রোজ জ্যাকের কেবিনে পৌঁছে যায়। তারা সেই লকটিকে ভেঙে সেই কেবিন থেকে বেরিয়ে যেতে থাকে। ফার্স্ট ক্লাসের লোকেরা ইতিমধ্যে লাইফ বোটে নিজেদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু থার্ড ক্লাসের লোকেরা এখনো সেই টাইটানিকেই আটকা পড়েছিল। অন্যদিকে মিস্টার জস এসে জানায় শুধু শিশু, বাচ্চা এবং মহিলাদেরকেই পাঠানো হচ্ছে, কোনো ছেলে কিংবা ছেলে মানুষ লাইফ বোর্ডে যেতে পারবে না। তাই কেল চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিস্টার অ্যান্ড্রুজ জানতে পারে লাইফ বোর্ডে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক লোক ওঠানো হচ্ছিল, কেননা এই লাইফ বোর্ডগুলো বানানো হয়েছিল 70 জন মানুষ ওঠানোর জন্য। অন্যদিকে থার্ড ক্লাসের লোকেদের বের হতে দেওয়া হচ্ছিল না। জ্যাক এবং রোজ সেই গেটে এসে বুঝতে পারে এইখানে কোনো লোকদের যেতে দেওয়া হচ্ছিল না, তাই তারা অন্য একটি গেটের দিকে চলে যায়। কিন্তু সেইখানেও একই অবস্থা, লোকেদের কোনোভাবেই বের হতে দেওয়া হচ্ছিল না। তাই জ্যাক রেগে গিয়ে সেইখানে থাকা একটি টেবিল ভেঙে সেই গেটটি ভেঙে ফেলে এবং সেইখান থেকে বের হয়ে চলে আসে। অন্যদিকে সকল মহিলা এবং বাচ্চাদেরকে লাইফ বোর্ডে উঠানো হচ্ছিল এবং জ্যাক রোজকে বলে তুমি এই লাইফ বোর্ডে উঠে পড়ো, কিন্তু রোজ কোনোভাবে চাইছিল না তাকে ছাড়া একাই চলে যেতে। আর সেইখানে ক্যাল চলে আসে। ক্যালকে সেইখানে এক নতুন রূপে দেখা যায়। ক্যাল রোজকে বলে আমি আর জ্যাক একটি নতুন বোর্ডে উঠে এখান থেকে চলে যাব, আপাতত তুমি এই বোটে উঠে চলে যাও। তাদের কথা শুনে রোজ বোটে উঠে পড়ে, কিন্তু তারপরেও তার চেহারায় যেন এক অমূল্য ভালোবাসার টান ছিল। তারা অধীর আগ্রহে একে অপরের দিকে তাকিয়েছিল। তাই রোজ লাইভ বোট থেকে লাফ দিয়ে আবার টাইটানিকের ভেতরে চলে আসে এবং আবার দুটি প্রাণ একসাথে মিলিত হয়। তারা একে অপরকে অঝরে চুম্বন করতে থাকে। কিন্তু অপরদিকে এইসব কাহিনী ক্যাল দেখতে পারে এবং তার মাথা নষ্ট হয়ে যায়। তাই মিস্টার জসের সেই বন্দুকটি নিয়ে লাগাতার তাদের উপর গুলি চালাতে থাকে। জ্যাক এবং রোজ ক্যালের হাত থেকে পালিয়ে নিচের কেবিনে চলে আসে, কিন্তু সেইখানে ইতিমধ্যে পানি দিয়ে ভরে গিয়েছিল। তারা কোনো মতে সেইখান থেকে বেরিয়ে একটু সামনে চলে আসে। সেইখানে একটি গেট ছিল, সেই গেটটি লাগানো। তারা হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, কিন্তু আশপাশে কোনো লোকই দেখা যাচ্ছিল না। হঠাৎ সেইখান দিয়ে একটি লোক চলে যাচ্ছিল, যার কাছে সেই গেটের চাবিটা রয়েছে। সেই লোকটি তাদের কথা শুনে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু পানি ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং সেই লোকটি ঘাবড়ে গিয়ে চাবিটা ফেলে সেইখান থেকে চলে যায়। চাবিটা পানির নিচে পড়েছিল, তাই জ্যাক কোনো রকম ভাবে সেই চাবিটা উঠিয়ে সেই গেটটাকে খোলার চেষ্টা করে আর অবশেষে সেই গেটটাকে খুলে লাস্ট মুহূর্তে সেইখান থেকে বেরিয়ে আসে। টাইটানিকের সামনের অংশ প্রায় ডুবে গিয়েছিল। মানুষরা হইচই শুরু করে দেয় লাইফ বোর্ডে ওঠার জন্য, কিন্তু সেইখানকার পুলিশ একটি লোককে ফায়ার করে দেয় এবং সঙ্গে সঙ্গে জ্যাকের একজন বন্ধুকেও ফায়ার করে দেয়। জ্যাকের বন্ধু সেইখানেই মারা যায়। পুলিশ তার নিজের ভুল বুঝতে পেরে নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করে ফেলে। অন্যদিকে ক্যাল এই সুযোগটা কাজে লাগায়, পাইপের নিচে থাকা একটি বাচ্চাকে নিয়ে আসে এবং পুলিশকে বলে আমি ছাড়া এই বাচ্চার কেউ নেই, তাই দয়া করে আমাকে সামনে যেতে দিন। পুলিশ তার কথা শুনে তাকে সামনে যেতে দেয়। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন মিস্টার অ্যান্ড্রুজকে দেখানো হয় সে নিজে এই টাইটানিক জাহাজটি বানিয়েছিল। আজ এই টাইটানিক জাহাজ প্রায় আটলান্টিকের নিচে ডুবে যাওয়ার মতো অবস্থা, তাই সে কোনোভাবে মানতে পারছিল না তার এই রাজকীয় জাহাজটি ডুবে যাচ্ছে। রোজকে বলে আমি তোমার জন্য একটি মজবুত জাহাজও বানাতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, এবং তাকে একটি লাইফ জ্যাকেট দিয়ে সেইখান থেকে চলে যেতে বলে। মানুষরা যখন নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, তখন পিয়ানিস্টরা তার নতুন সুরে তালে তাল মিলাচ্ছিল। আবার একজন তার হাতে তৈরি করা এই টাইটানিক আটলান্টিকের তলদেশে ডুবে যাওয়ার এক মহা বহিঃপ্রকাশ নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে একজন মা তার ছেলে মেয়েকে এই মহা বিপদের মাঝেও সুন্দর একটি ঘুমের নিদ্রা দেওয়ার চেষ্টা করছিল। টাইটানিকের সামনের অংশে প্রায় ডুবে গিয়েছে, আর এখন সাগর শুধু টাইটানিকে তার নিজের দিকে টানছে। মানুষ পিঁপড়ার মতো হয়ে গিয়েছিল নিজের জীবন বাঁচানোর জন্য। টাইটানিকের সামনের অংশ পুরো সাগরের নিচে চলে যায় এবং পেছনের অংশ উপরে উঠে পড়ে। টাইটানিক অর্ধেকটা পুরো পানির নিচে চলে যায় এবং সামনের অংশ পেছনের অংশের ওজন না সহ্য করতে পেরে টাইটানিক দুভাগে বিভক্ত হয়ে যায়। সামনের অংশ পুরো পানির নিচে চলে যায় এবং পেছনের অংশ
সেই সময় 101 বছর। এবং এই সুন্দর গল্পটি এইখানে শেষ হয়ে যায়। তো আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে একটি সাবস্ক্রাইব তো আশাই করি।